2024 সালে গণঅভ্যুত্থানের সময় দেশের 5টি কারাগার পরিণত হয়েছিল এক একটি যুদ্ধক্ষেত্রে। চরম বিশৃঙ্খলার মাঝে জেল ভেঙে পালিয়ে যায় 2240 বন্দী। আগুন ধরিয়ে দেওয়া হয় জরুরি সব ফাইলে। সেই বন্দীদের 721 জন এখনও পলাতক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এটাকে তারা বিপ্লব বলছে, আর আমরা বলছি জঙ্গি হামলা। কারণ হচ্ছে 4ই আগস্ট থেকে সারা বাংলাদেশে 7ই আগস্ট পর্যন্ত 5টা জেলা কারাগারে হামলা করা হয়েছে। সেই 5টা জেলা কারাগার থেকে সর্বমোট 2241 জন বন্দী পালিয়ে গিয়েছেন। 2024 সালে গণঅভ্যুত্থানের সময় দেশের 5টি কারাগার পরিণত হয়েছিল এক একটি যুদ্ধক্ষেত্রে। চরম বিশৃঙ্খলার মাঝে জেল ভেঙে পালিয়ে যায় 2240 বন্দী। আগুন ধরিয়ে দেওয়া হয় জরুরি সব ফাইলে। সেই বন্দীদের 721 জন এখনও পলাতক। এই 5টি জেলা কারাগারের মধ্যে হচ্ছে নরসিংদী, গাজীপুর, শেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা। নরসিংদী কারাগারে যে হামলাটা হয়েছে সেই হামলায় একজন বন্দীও ছিল না যে নরসিংদী কারাগারে ছিল। 700-র উপরে বন্দী নরসিংদী কারাগার থেকে পালিয়ে গিয়েছে। এবং এই বন্দী পালানোর পাশাপাশি শুধু বন্দী পালায় নাই, সেখানে কারাগার থেকে চাইনিজ রাইফেল এবং শটগান লুট করা হয়েছে। তাদের হাতে রয়ে গেছে চাইনিজ রাইফেল ও শটগানের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, যেগুলো এখনো সরকার গোপনে গোপনে খুঁজতেছে। লাকিলি একটা নিউজ প্রকাশ পেয়েছে। সেই নিউজটা হচ্ছে এরকম যে সরকার এখনো 761 জন বন্দী খুঁজছেন, যার মধ্যে 40 জন বন্দী হচ্ছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আর 9 জন হচ্ছেন বাংলাদেশের জঙ্গি সংশ্লিষ্ট, টপ লেভেলের জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বলতেছে জুলাই আগস্টের বিপ্লবের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা ছিল, তার প্রতীয়মান সত্য হলো আপনার মালয়েশিয়াতে যেই গ্রুপটা ধরা পড়লো আইএসআই-এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ 35 জন। আপনি দেখেন মালয়েশিয়ার মতো দেশে বসে তারা বাংলাদেশের সরকারকে পরিবর্তন করে ফেলেছে, এবং বাংলাদেশের এই আসিফ নজরুল, তারপর হচ্ছে দখলদার ইউনূসের সাথে যোগাযোগ করে তারা বাংলাদেশের সরকার পরিবর্তন করেছে। এবং আরো মজার বিষয় হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জামিনে মুক্তি পেয়ে মানে ক্ষমা চেয়েছে। তারা এতদিন ভুল করেছে, তারা এখন স্বাভাবিক রাস্তায় ফিরে যাবে। মানে ব্যাপারটা হয়ে গেল কি, একজন এত বড় জঙ্গি সে 5ই আগস্টের পরে জামিনে মুক্তি দেওয়ার পরে সে ক্ষমা চেয়েছে যে আমি তো আসলে ভুল পথে ছিলাম, আমাকে মাফ করে দিন। চিন্তা করেছেন আপনারা যে আসলে এই সরকারের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা কতটুকু? এটা ছোটখাটো কোনো বিষয় না, এটা অত্যন্ত ভয়ানক এবং ঝুঁকিপূর্ণ বিষয় যে যেই 5ই আগস্টের জঙ্গি সংশ্লিষ্টতার কারণে এই সরকার পরিবর্তন হয়েছে। এবং এই জঙ্গিগুলোকে এই সরকার গ্রেপ্তার করে নাই। যে 761 জন আসামি এখনো পলাতক, তা নিয়ে এই সরকার কখনো কোনো শব্দই করে নাই। দেখুন, এই সরকার যে শব্দ করছে না, তার পিছনে সত্যটা হলো যারা তাদের পক্ষ নিয়েছে, যারা তাদেরকে সাহায্য করেছে বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামানোর, এখন তাদেরকে গ্রেপ্তার করলে তো তাদের হয়তো বা কোনো উইংস সত্যটা প্রকাশ করে দিতে পারে। আমি একটা কলকাতার মুভি দেখেছিলাম, আমি জানি না মুভিটার নামটা ভুলে গেছি, কলকাতা বাংলার একটা মুভি। একজন তরুণ অ্যাক্টিভিস্ট একসময় হইতে চায়, আপনার সিএম হয়, ওদের দেশে তো সিএম হয়। তো সেই সিএম হওয়ার সময় সে কিছু নাটক করে, সেই নাটকগুলোর মধ্যে জঙ্গি সংশ্লিষ্টতা ছিল। তো তাকে ফলো করতো একজন জার্নালিস্ট ছিল, তার বন্ধু। ওই জার্নালিস্ট তাকে প্রমোট করতো। তো প্রমোট করার পরে এখন ওই জার্নালিস্টের ক্যামেরায় একজন একটা করে সত্য প্রকাশ পায়। এখন ওইখানে সত্য প্রকাশ করার জন্য একজন জার্নালিস্ট ছিল। এখন বর্তমানে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো জার্নালিস্ট নাই যে এই দখলদার ইউনূসের সরকারের বিপক্ষে কথা বলবে। বাংলাদেশে এখন কোনো পত্রিকা নাই যারা এই দখলদার ইউনূসের বিপক্ষে কথা বলবে। বাংলাদেশে এখন এমন কোনো টক শো হয় না যে টক শোতে বিরুদ্ধ মতের কথা বলার মতো শক্তিকারও আছে। সবাই ওই একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে তেল লাগিয়ে বলতেছেন। দেখেন, 9 জন ব্যক্তি জঙ্গি সংশ্লিষ্ট, সেটা এই সরকার এখন পর্যন্ত স্বীকার করে নাই। মানে গতকালকে কি কারণে আমি জানি না, কে প্রথম আলোর এই রিপোর্টটা বানাইছে, আমার মনে হয় ওর চাকরি থাকবে না, কনফার্ম চাকরি থাকবে না ওর। চাকরি খবর নিয়ে দেখবেন আপনারা, ওর চাকরি নাই, আগামী 1 সপ্তাহের মধ্যে ওর চাকরি নাই। একটা দেশে বিপ্লব হয়েছে, বিপ্লবটা শুধু বাংলাদেশই হয়নি,
বিপ্লব যে বেহাত হয়, বিপ্লব যে না, এগুলা দাপে দাপে প্রমাণ হয়। এগুলো বিপ্লব না, এগুলো হচ্ছে ক্ষমতা পরিবর্তন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য, একটা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য তারা করেছে, হামলা করে জবরদখল করেছে সরকার। এখন সেই দেশে আপনি একটা দেশে বিপ্লব হয়েছে তারা বলে, সেই বিপ্লবের দেশে 5টা কারাগারে কেন হামলা হয় বলেন? নরসিংদী কারাগারে একটা আসামিও ছিল না যাওয়ার মতো। পুরা কারাগারটাকে ধ্বংস করে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে ফেলেছে কারাগারটাকে। খালি বিল্ডিং গুলো দাঁড়িয়েছিল, অনলাইন সিস্টেম থেকে শুরু করে কোনো ধরনের কোনো ডাটাবেস নরসিংদী কারাগারে ছিল না। গাজীপুর কারাগার হচ্ছে হাই সিকিউরিটি কারাগার বাংলাদেশে। গাজীপুর কারাগার থেকে পালানোর সময় 9 জনকে কারারক্ষীরা গুলি করে মেরেছে। তারপরে কারারক্ষীদেরকে আটকিয়ে গাজীপুর কারাগার থেকে লোক পালিয়েছে। শেরপুর কারাগার থেকে 500-র উপরে লোক পালিয়েছে। সাতক্ষীরা কারাগার থেকে 700-র মতো লোক পালিয়েছে। কুষ্টিয়া কারাগার থেকে 600 সামথিং লোক পালিয়েছে। কিছু লোক তাদের গ্রেপ্তার করতে পেরেছে, গ্রেপ্তার না, তারা আইসা আত্মসমর্পণ করেছে। আর বাকি লোকগুলো আত্মসমর্পণ করে নাই। কারণটা হচ্ছে এই বাকি লোকগুলো হচ্ছে তারা বিভিন্ন অপরাধ, ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত, তারা এই সরকারের অংশ, সে কারণে তাদেরকে হইতে হয়নি, আপনার আত্মসমর্পণ করতে হয়নি। যারা সরকারের অংশ তাদেরকে তো আত্মসমর্পণ করার কোনো বিষয় থাকে না। জননেত্রী শেখ হাসিনা যে জঙ্গিদেরকে নিয়ে কোনো নাটক করে নাই, সেটা মালয়েশিয়ান সরকার দাপে দাপে বুঝিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশে ISI এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অন্য দেশে গ্রেপ্তার হয়। এটা বাংলাদেশের শ্রমবাজারের জন্য কত বড় ধাক্কা, সেটা কামিং সুন আপনারা সবাই বুঝবেন। যারা শ্রমবাজারে বিশ্বের বিভিন্ন দেশে আছেন তারা বুঝবেন। আজকে একটা দেশের 5টা কেন্দ্রীয় কারাগারে হামলা হয়ে, জেলা কারাগারগুলোতে হামলা হয়, সেখান থেকে আসামি পালিয়ে যায়। সরকার ওই আসামিগুলোকে ধরে না, কারণ সরকারের সাথে সংশ্লিষ্ট আসামিগুলো সরকারের কাজে নিয়োজিত এবং সরকার তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, একটা আসামিও দেশে নাই। প্রতিটা আসামি দেশের বাইরে চলে গেছে। যেই দেশের সরকারের সাথে হিজবুত তাহরির, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সরাসরি সংশ্লিষ্টতা আছে, যেই হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়কদের একজন সরকারের উপদেষ্টা, আরেকজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছে সরকারের আরেক উপদেষ্টা। আপনাকে একবার চিন্তা করতে পারছেন একটা দেশের সরকার কতটা জঙ্গি সংশ্লিষ্টতার উপর নির্ভরশীল? সরকারের উপদেষ্টা জঙ্গি সংশ্লিষ্টতার সাথে সম্পৃক্ত ব্যক্তি হচ্ছে সরকারের উপদেষ্টা। একটা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে জঙ্গি সংশ্লিষ্টতায়, জঙ্গি মামলার আসামি সে। আপনারা ইউনুসকে সাধু সাজেন, সাধু বানাইতে চেষ্টা করতেছেন। ইউনুস সাধু না, ইউনুস জালিম। ইউনুস এই সুন্দর দেশটাকে ধ্বংস করার জন্য উন্নয়নের দিকে যাওয়া একটা ট্রেনকে থামিয়ে দিয়ে, ট্র্যাক থেকে নামিয়ে দিয়ে ধ্বংস করে সে চলে যাবে। ইউনুসের বাংলাদেশে কিছু নেই। এই দেশে যদি 5 বছর পরে জঙ্গির শিকড় গেড়ে যায়, ইউনুসের কিচ্ছু হবে না। ইউনুস চলে যাবে ফ্রান্সে, আমেরিকা, অন্য কোনো দেশে, সুইজারল্যান্ডে, ডেনমার্কে, কোথাও না কোথাও চলে যাবে। কিন্তু আপনাকে আমাকে এটা সাফার করতে হবে। আমি এটার সাফারার হব। আশা করি বিষয়গুলোকে একটু সুস্থ ও সজ্ঞানে চিন্তা করবেন। প্রথম আলোর যে ভিডিওটা করেছে সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। একটু খবর নিয়ে দেখবেন, চেষ্টা করবেন জানার এবং বুঝার। এখনো সময় আছে। দখলদার ইউনুসকে প্রতিহত করুন। আপনার দেশকে, আপনার মাতৃভূমিকে বাঁচান। আওয়ামী লীগের সাথে কাঁধ মিলিয়ে আন্দোলন করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।